হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে। আজকে আমরা এই ক্লাসে ইংলিশ ফিগার অফ স্পিচ, যাকে আমরা রেটোরিকও বলি অর্থাৎ অলংকার, সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা প্রথমে আলোচনা করব ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের উপর ভিত্তি করে আমরা যে প্রধান চারটি ফিগার অফ স্পিচকে পাই সেগুলি হলো মেটোনিমি, সিনেডকি, হাইপ্যালেজ ও ট্রান্সফার্ড এপিথেট এবং অ্যালিউশন। চলো প্রথমে জেনে নিই যে মেটোনিমি কাকে বলে। মেটোনিমি এই ফিগার অফ স্পিচটি বহুল ব্যবহৃত এবং এই ফিগার অফ স্পিচটি এসছে গ্রিক ওয়ার্ড মেটোনুমিয়া তার থেকে। মেটা একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হলো সাবস্টিটিউশন, আর ওনোমা একটি গ্রিক ওয়ার্ড যার অর্থ হলো নেম, অর্থাৎ সাবস্টিটিউশন অফ নেম। নামের পরিবর্তে যে ফিগার অফ স্পিচকে আমরা ব্যবহার করি তাকে আমরা বলি মেটোনিমির যদি সংজ্ঞা দিই তাহলে আমরা বলবো এটিমোলজিক্যালি মেটোনিমি মিনস দ্য সাবস্টিটিউশন অফ নেম অ্যান্ড দ্য ফিগার কনসিস্ট ইন দ্য সাবস্টিটিউশন অফ দ্য থিং নেমড ফর দ্য থিং নেম। অর্থাৎ যে জিনিসটাকে বোঝাতে চাই তার বদলে সম্পূর্ণ আমরা একটা অন্য ওয়ার্ডকে ইউজ করি, সেটাই হচ্ছে মেটোনিমি। যেমন ক্রাউনের মাধ্যমে আমরা সাধারণত কিং বা রাজাকে বোঝাতে চাই। মানে ক্রাউন মানে হচ্ছে রাজমুকুট বললেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে কিং বা রাজা। এরকম কোনো জিনিস বোঝানোর জন্য আমরা যখন অন্য কোনো একটা সাবস্টিটিউট নাম ব্যবহার করি তাকে আমরা বলছি মেটোনিমি। মেটোনিমির আবার 6টা প্রকার আছে, যেমন দ্য সাইন অর সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। যে সাইন বা সিম্বল, একটা সিম্বলের মাধ্যমে সেই জিনিসটার মাধ্যমে যেটা বোঝানো হয় সেটাকে আমরা প্রকাশ করি। যেমন গ্রে হেয়ার্স মানে হচ্ছে ওল্ড এজ। মানে আমরা যখন গ্রে হেয়ার কথাটা ব্যবহার করি আমরা আসলে বোঝাতে চাই যাদের বয়স হয়েছে, যাদেরই বয়স হয় তাদের চুলগুলো পেকে যায়। মানে গ্রে হেয়ার বললেই আমরা বুঝবো আমরা আসলে বোঝাতে চাইছি বয়স্ক লোকদের। নেক্সট হলো দ্য ইনস্ট্রুমেন্ট অর অর্গান ফর দ্য এজেড। কোনো অর্গান বা ইনস্ট্রুমেন্ট, কোনো যন্ত্র যিনি ব্যবহার করেন, মানে যন্ত্রটাই যিনি ব্যবহার করছেন তাকে রিপ্রেজেন্ট করছে। যেমন দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। পেন বললে আমরা বুঝছি এখানে রাইটার মানে লেখক। পেন হচ্ছে লেখকের সমার্থক, আর সোর্ড হচ্ছে ফাইটার বা যোদ্ধার সমার্থক। কাজেই পেনের মাধ্যমে আমরা লেখক এবং সোর্ডের মাধ্যমে আমরা যোদ্ধা, সেটাকে বোঝাতে চাইছি। ওকে, নাম্বার 3, দ্য অথার ফর হিজ ওয়ার্কস অ্যান্ড দ্য প্লেস ফর হিজ প্রোডাকশন। লেখকের নামের মাধ্যমে তার লেখা এবং কোনো স্থানে যে জিনিসটা উৎপাদন হয় সেই স্থানটার মাধ্যমে সেই উৎপাদনের জিনিসটাকে আমরা যদি বোঝাই তাকে আমরা মেটোনিমি বলতে পারি। যেমন হি রিডস মিল্টন বা হি রিডস শেক্সপিয়ার বললে আমরা বুঝি তিনি মিল্টনকে বা শেক্সপিয়ারকে পড়েননি, তিনি মিল্টনের লেখা বা শেক্সপিয়ারের লেখা পড়েছেন। হি রিডস মিল্টন মানে তিনি মিল্টনের লেখা পড়েছেন। যেমন দিস বুক ইজ বাউন্ড ইন মরক্কো। এই বইটা মরক্কোতে বাঁধাই হয়েছে। মরক্কোতে গিয়ে বইটা বাঁধাই হয়নি, মরক্কান লেদার দিয়ে বইটা বাঁধানো হয়েছে। এটা বোঝানোর জন্য আমরা ইউজ করি দিস বুক ইজ বাউন্ড ইন মরক্কো। ওকে, নাম্বার 4, দ্য কন্টেনার ফর দ্য থিংস কন্টেন্ট। কন্টেনার বা আধার, তার মাধ্যমে সেই আধারের ভেতরে যে জিনিসগুলো রয়েছে তাকে বোঝানো হয়। যেমন হি কিপস এ গুড সেলার। সে একটা খুব সুন্দর সেলার যেখানে আমরা ওয়াইন বা মদ রাখি, সে সেটাকে মানে তার ঘরেতে সেটা আছে। এই কথাটার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে তার ঘরেতে ভালো দুষ্প্রাপ্য মদের সম্ভার রয়েছে। উদাহরণ দিই, হি ইজ নোন টু দ্য হোল ভিলেজ। তাকে গোটা গ্রাম চেনে। গোটা গ্রাম চেনে না, আসলে তাকে গোটা গ্রামের সমস্ত অধিবাসীরা চেনে। মানে ভিলেজ রিপ্রেজেন্ট করছে ভিলেজার্সকে। এরকম যখন কোনো ওয়ার্ডের সাবস্টিটিউশন নেম আমরা ব্যবহার করি তাকে আমরা বলি মেটোনিমি। 5, দ্য এফেক্ট ফর দ্য কজ অর দ্য কজ ফর দ্য এফেক্ট। এই অর্থে আমরা মেটোনিমি ইউজ করি। যেমন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এ থিং অফ বিউটি মানে কোনো একটা সুন্দর জিনিস সেটা সারা জীবন আনন্দ দেয়। এই যে থিং অফ বিউটি ইজ এ জয় মানে হচ্ছে কজ অফ জয় আনন্দ দেয়, মানে কি আনন্দের উৎস হয়, সেটাকে বোঝানোর জন্য এই যে জয় এই কথাটার মাধ্যমে আমরা কজ অফ জয়কে বোঝাচ্ছি। এটাও একটা মেটোনিমির উদাহরণ। এবং নাম্বার 6, দ্য নেম অফ এ ফিলিং অর প্যাশন ফর ইটস অবজেক্ট। এক্ষেত্রে আমরা মেটোনিমির ব্যবহার করি। যেমন নেতাজি ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া। নেতাজি ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, নেতাজি ভারতের গর্ব। ভারতের গর্ব মানে অবজেক্ট অফ প্রাইড এখানে অবজেক্ট অফ প্রাইড। নেতাজি ভারতবর্ষের গর্ব, এটা এই প্রাইডের মাধ্যমে আমরা অবজেক্ট অফ প্রাইডকে বোঝাতে চাইছি। এটাও একটা মেটোনিমির উদাহরণ। যে ফিগার অফ স্পিচ তাকে আমরা বলি হাইপ্যালেজ বা ট্রান্সফার্ড এপিথেট। মানে এপিথেটের
ট্রান্সফার হওয়া, এপিথেটের যে পজিশন তার যে ট্রান্সফার হওয়া তাকেই আমরা বলি হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট। গ্রিক ওয়ার্ড হাইপ্যালেজ যার অর্থ হলো ইন্টারচেঞ্জ, তার থেকেই এই হাইপ্যালেজ কথাটি এসছে। গ্রিক ওয়ার্ড হাইপ্যালেজ যার অর্থ হলো ইন্টারচেঞ্জ, সেখান থেকে আমরা হাইপ্যালেজ কথাটাকে পেয়েছি। This figure consists in the transference of an adjective or an adverb from the word to which it properly belongs to another with which it is associated. এই ফিগার অফ স্পিচেতে আমরা একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বকে পাচ্ছি, তাদের যেটা আসল স্থান হওয়া উচিত তার বদলে সেই স্থান থেকে সরে তারা যখন একটা অন্য স্থানে গিয়ে বসে তাকে আমরা বলি হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট। দিস ফিগার কনসিস্ট ইন দ্য ট্রান্সফারেন্স অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব ফ্রম দ্য ওয়ার্ড টু হুইচ ইট প্রপারলি বিলং। যে শব্দে বা যে ওয়ার্ডে এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা প্রপারলি বসার কথা তার বদলে যদি সে অন্য কোনো ওয়ার্ডে গিয়ে বসে, মানে তার স্থানের যদি পরিবর্তন হয় তাকেই আমরা বলি হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট। একটা হাইপ্যালেজের উদাহরণ দিই, হি পাস দ্য স্লিপলেস নাইট। এই স্লিপলেস এই অ্যাডজেক্টিভটা এটা আসলে বিলং করে হি এর সঙ্গে, মানে সে স্লিপলেস কে, সে স্লিপলেস, কিন্তু এখানে স্লিপলেস হি না বলে এই স্লিপলেসটার স্থানের পরিবর্তন হয়েছে এবং সেটা নাইটের আগে গিয়ে বসেছে, মানে রাত্রি যেন জেগে রয়েছে, রাত্রি তো জেগে নেই, জেগে রয়েছে সে। কাজেই এখানে এই স্লিপলেস এই অ্যাডজেক্টিভটার আসল বসার স্থানটা ছিল এই হি এর আগে, কিন্তু সেটা বসছে নাইটের আগে গিয়ে। এরকম যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের স্থানের পরিবর্তন হয় তাকে আমরা বলি হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট। ওকে, ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশনের 3 নম্বর ফিগার হলো সিনেডকি, যেটা আসলে এ স্পেশাল টাইপ অফ মেটোনিমি। মেটোনিমিরই একটা বিশেষ ধরনকে আমরা বলতে পারি সিনেডকি। যাই হোক, সেটা কি, লিটারালি ইট মিনস দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ান থিং বাই অ্যানাদার। সিনেডকির মাধ্যমে একটা জিনিসের মাধ্যমে অন্য কোনো জিনিসকে বোঝানো হয়। একটা জিনিসের মাধ্যমে যখন আমরা অন্য কোনো জিনিসকে বোঝাই সেটাকে আমরা বলি সিনেডকি। দিস ফিগার ইউজুয়ালি কনসিস্ট ইন চেঞ্জিং ওয়ান নাউন ফর অ্যানাদার অফ কিন্ডার্ড মিনিং। একটা নামের পরিবর্তে প্রায় একই অর্থযুক্ত অন্য একটা নামের ব্যবহারকে আমরা বলি সিনেডকি। ওকে, সিনেডকিকে প্রকাশ করার 6টি ধরন আছে। নাম্বার 1, এ পার্ট অর স্পিসিস ইজ ইউজ টু ডেজিগনেট দ্য হোল অর জাস্ট। পার্ট মানে কোনো একটা অংশের মাধ্যমে একটা আমরা হোল একটা সম্পূর্ণ জিনিসকে আমরা বোঝাতে পারি, বা কোনো স্পিসিসের মাধ্যমে কোনো মানে স্পিসিস মানে একটা নির্দিষ্ট স্যাম্পল, তার মাধ্যমে কোনো একটা আমরা গোটা প্রজাতি তাকেও বোঝাতে পারি। এটা একটা সিনেডকি। যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 summers। আমি এখানে 3টি গ্রীষ্ম ধরে রয়েছি। 3টে গ্রীষ্ম মানে আমি 3টে বছর ধরে এখানে রয়েছি, এটাই এখানে বোঝানো হচ্ছে। ওকে, নাম্বার 2, দ্য হোল অর ইজ ইউজ টু ডেজিগনেট দ্য পার্ট অর স্পিসিস। সমগ্রের মাধ্যমে একটা খণ্ডকে বোঝানো, সেটাও ওয়ান টাইপ অফ সিনেডকি। যেমন ইন্ডিয়া ওন দ্য সেকেন্ড টেস্ট ক্রিকেট ম্যাচ এগেনস্ট ইংল্যান্ড। ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচ জিতেছে। ইন্ডিয়া জিতেছে মানে ইন্ডিয়ান ক্রিকেট টিম জিতেছে। সো ইন্ডিয়া এটা রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। ইন্ডিয়ার মাধ্যমে মানে একটা হোলের মাধ্যমে আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিম এই পার্টটাকে বোঝাতে চাইছি। ওকে, 3, দ্য অ্যাবস্ট্রাক্ট ইজ ইউজ টু ডেজিগনেট দ্য কনক্রিট। মূর্তের মাধ্যমে মূর্তের বর্ণনা, এটাও ওয়ান টাইপ অফ সিনেডকি। যেমন আই অ্যাম আউট অফ হিউম্যানিটিজ রেঞ্জ। আমি মানবতার বাইরে। হিউম্যানিটি মানে মানবতার বাইরে মানে হচ্ছে আমি মানুষের ধরাছোঁয়ার বাইরে। মানবতার বাইরে মানে এমন একটা জায়গাতে আমি রয়েছি যেখানে মানুষ নেই, মানুষ নেই তাই মানবতা নেই। ওকে, সো আই অ্যাম আউট অফ হিউম্যানিটিজ রিচ মানে আই অ্যাম আউট অফ ম্যানস রিচ। ঠিক আছে। নাম্বার 4, দ্য কনক্রিট ইজ ইউজ টু ডেজিগনেট দ্য অ্যাবস্ট্রাক্ট। মূর্তের মাধ্যমে বিমূর্তকে বর্ণন, সেটাও ওয়ান টাইপ অফ সিনেডকি। যেমন দ্য মাদার রোজ ইন হার ব্রেস্ট। তার বুকের মধ্যে মা জেগে উঠল। তার বুকের মধ্যে মা জেগে উঠলো মানে তার বুকের মধ্যে মাতৃস্নেহ, মাদারলি অ্যাফেকশান সেটা জেগে উঠলো। মা জেগে উঠলো তার মানে হচ্ছে মাদারলি অ্যাফেকশান জেগে উঠলো। এইটা হচ্ছে মূর্তের মাধ্যমে বিমূর্তকে বর্ণন, মানে কনক্রিট ইউজ টু ডেজিগনেট দ্য অ্যাবস্ট্রাক্ট। নেক্সট, অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ইউজ টু ডেজিগনেট এ ক্লাস। একজন নির্দিষ্টের মাধ্যমে কোনো একটা শ্রেণীকে বোঝানো, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ সিনেডকি। যেমন এভরি কিং ইজ নট এ সোলেমন। প্রত্যেক রাজাই সোলেমন না। সোলেমন এখানে কোনো, সোলেমন একটা নাম, কিন্তু আসলে সোলেমন রিপ্রেজেন্ট করছে ওয়াইজ মেন, জ্ঞানী মানুষদেরকে। এভরি কিং ইজ নট এ সোলেমন। প্রত্যেক রাজাই সোলেমনের মতো না, তার অর্থ হলো প্রত্যেক রাজাই
সোলেমনের মতো জ্ঞানী না, মানে প্রত্যেক রাজাই জ্ঞানী না। নাম্বার 6, দ্য মেটেরিয়াল ইজ ইউজ টু ডেজিগনেট দ্য থিং মেড। যে মেটেরিয়াল, তার মাধ্যমে যে জিনিসটা তৈরি হচ্ছে, মানে উপকরণের মাধ্যমে সম্পূর্ণ প্রোডাক্টটা বর্ণনা, সেটাও কিন্তু সিনেডকে। যেমন সি ওয়াজ ড্রেসড ইন কস্টলি সিল্ক, সে খুব দামি সিল্ক পরেছে। সে দামি সিল্ক পরেছে মানে সে দামি, মানে সিল্কের তৈরি দামি জামা কাপড় পরেছে। সি ওয়াজ ড্রেসড ইন কস্টলি ক্লোথ মেড অফ সিল্ক, সেটাকে আমরা বলছি সি ওয়াজ ড্রেসড ইন কস্টলি সিল্ক। এটা হলো সিনেডকি। এবং এই গ্রুপের যেটা 4 নম্বর ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন হচ্ছে কিছু রেফারেন্স, কোনো একটা বিখ্যাত ঘটনার রেফারেন্সটা না, সেটা হচ্ছে অ্যালিউশন। ইন দিস ফিগার অ্যান ইনডিরেক্ট রেফারেন্স ইজ মেড ইন স্পিচ অর রাইটিং টু এ পার্সন, এ ক্যারেক্টার, এ লিজেন্ড, এ বুক। মানে লেখার মধ্যে বা বলার মধ্যে যদি কোনো একটা বিখ্যাত কোনো বইয়ের রেফারেন্স দেওয়া, কোনো ব্যক্তির রেফারেন্স দেওয়া, কোনো ঘটনার রেফারেন্স দেওয়া, তাকে আমরা বলি অ্যালিউশন। মানে কোনো একটা জিনিসকে আমি অ্যালিউট করছি, কোনো একটা বিখ্যাত ব্যক্তি, কোনো একটা বিখ্যাত ঘটনা, কোনো একটা বিখ্যাত রেফারেন্স, সেইটাকে যখন আমি আমার লেখার মধ্যে বা বক্তব্যের মধ্যে রাখছি, তাকে আমরা বলছি অ্যালিউশন। যেমন ব্লেকের একটা কবিতাতে তিনি ইউজ করছেন, দ্য আনগেইনলি আইরিশম্যান ওয়াজ কল টু মেক স্পোর্ট অফ দ্য ফিলিস্টাইন। এটা শুনে একটুখানি মনে হবে যে কী বলছে। আসলে ফিলিস্টাইনদেরকে ডাকা হয়েছিল যখন স্যামসনকে বন্দি করা হয়, সেই সময় ডাকা হয়েছিল। মানে ওই ব্লেক স্যামসনের জীবনের শেষ পর্বের, বিখ্যাত স্যামসনের জীবনের শেষ পর্বের রেফারেন্স তার কবিতার মধ্যে দিচ্ছেন। এইরকম যে রেফারেন্স বা উদ্ধৃতি দেওয়া, যেমন আওয়ার ক্যাসিউরিনা ট্রিতে আমরা একটা বড়োডেল বলে একটা জায়গার রেফারেন্স পাই, যেটা তরু দত্তের বিখ্যাত কবিতা আওয়ার ক্যাসিউরিনা ট্রি। মানে আমি রিসেন্ট ওটা পড়াচ্ছিলাম। যাই হোক, তাই যে বড়োডেলের রেফারেন্স ওয়ার্ডসওয়ার্থ তার বিখ্যাত ইউ ট্রি সেই কবিতাতে দিয়েছেন। সেই রেফারেন্সটাকে তরু দত্ত তার কবিতার মধ্যে ইউজ করছেন। এরকম কোনো বিখ্যাত জায়গা বা বিখ্যাত ঘটনা বা বিখ্যাত কোনো বিষয়ের যে উপস্থাপন, দ্যাট ইজ কল্ড অ্যালিউশন। ওকে, তাই এই হলো, এই 4টে হলো এই গ্রুপের ফিগার অফ স্পিচ, মানে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। চলো এরপরে আমরা শেষ গ্রুপ ফিগার বেসড অন কনস্ট্রাকশন, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ করে নিই, এবং তারপরে দু একটি আরও বাইরের কিছু ফিগার অফ স্পিচ রয়েছে, যেগুলোকে কোনো নির্দিষ্ট ক্লাসের মধ্যে ফেলা যায় না, সেগুলো করলে আমাদের ফিগার অফ স্পিচ কমপ্লিট হয়ে যাবে। চলো সেগুলোও দেখে নিই। ফিগার অফ স্পিচের 7 নম্বর গ্রুপে রয়েছে ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন। এবং ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন এই গ্রুপেতে আমরা সাধারণত 9টি ফিগার অফ স্পিচকে পাই, যার মধ্যে বেশিরভাগই ইম্পর্ট্যান্ট না, 4টে মোটামুটি গুরুত্বপূর্ণ, বাকি 5টা মানে খুব একটা ইম্পর্ট্যান্ট না। আমরা সেই প্রধান 4টেকে নিয়েই, মানে এই গ্রুপের যে প্রধান 4টে ফিগার অফ স্পিচ তাদের নিয়েই আলোচনা করব। গ্রুপের প্রথম ফিগার অফ স্পিচ হলো যুগ্মা। যুগ্মা লিটারালি মিনস ইয়োকিং, মানে সংযোগ করাতে। আমরা কি দেখি, ইন দিস ফিগারে ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ ডাজ ডিউটি উইথ 2 নাউন্স। একটা ভার্ব বা একটা অ্যাডজেক্টিভ সে 2টো নাউনের সঙ্গেই যেন তার ডিউটি পারফর্ম করছে, যার মধ্যে একটা নাউনের ক্ষেত্রে সেই ভার্বটা বা অ্যাডজেক্টিভটা অ্যাপ্লিকেবল এবং অন্যটির ক্ষেত্রে সেটি অ্যাপ্লিকেবল না, কিন্তু আমরা দেখছি সে 2টি নাউনের সঙ্গেই সেই ভার্বটি বা অ্যাডজেক্টিভটি সে তার ডিউটি পারফর্ম করছে। একেই আমরা বলি যুগ্মা। In this figure, a verb or an adjective does duty with 2 nouns, to one of which it is strictly applicable, while the word appropriate to the other is not used. Okay, দেখো, we immerse the image of Sri Durga with weeping eyes and hearts. We immerse the image of Sri Durga with weeping eyes and hearts. আইসটা উইপিং হতে পারে, হার্টস কী করে উইপিং হবে? কিন্তু তার মানে কি, মানে এটা আইজের সঙ্গে এই উইপিংটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমরা এইটাকে দুটোতেই ব্যবহার করছি, মানে আইজেও ব্যবহার করছি, হার্টেও ব্যবহার করছি। মানে এই অ্যাডজেক্টিভটি সে 2টো জায়গাতেই পারফর্ম করছে, মানে 2টো নাউনের সঙ্গেই পারফর্ম করছে, কিন্তু একটাতে সে অ্যাপ্রোপ্রিয়েট, যেমন এখানে আয়ের সঙ্গে উইপিংটা অ্যাপ্রোপ্রিয়েট, হার্টের সঙ্গে না, কিন্তু আমরা দেখছি, আমরা লিখছি উইপিং আইজ অ্যান্ড হার্টস। ওকে, এটাকে আমরা বলছি যুগ্মা। নেক্সট ফিগার অফ স্পিচ এই গ্রুপের হচ্ছে কায়াসমাস। কায়াসমাস কি? ইন দিস ফিগার দ্য অর্ডার অফ ওয়ার্ডস ইন দ্য ফার্স্ট অফ 2 প্যারালাল ক্লজেস অর ফ্রেজেস ইজ রিভার্সড ইন দ্য সেকেন্ড। কায়াসমাসে আমরা 2টো প্যারালাল ফ্রেজ বা ক্লজকে দেখি, যারা পাশাপাশি বসে এবং বিপরীত অর্থকে প্রকাশ করে। কায়াসমাসের সবথেকে ভালো উদাহরণ কি? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ফেয়ার ইজ ফাউল, এই যে
ফ্রেজটা ঠিক রিভার্স হচ্ছে ফাউল ইজ ফেয়ার এই ফ্রেজেতে। বিউটি ইজ ট্রুথ, কমা ট্রুথ ইজ বিউটি, এটাকে আমরা বলছি কায়াসমাস। নেক্সট হচ্ছে হেন্ডিয়াডিস। ওকে, in this figure two words joined by the conjunction and may be used instead of an expression in which one qualifies the other grammatically. Hendiadis in this figure two words joined by the conjunction and may be used instead of an expression in which one qualifies the other grammatically. যেমন the air was resonant with joy and song, দ্য এয়ার ওয়াজ রেজোনেন্ট উইথ জয় অ্যান্ড সং। এই জয় অ্যান্ড সং এটাকে আমরা এই দুটো ওয়ার্ড কনজাংশন এই অ্যান্ডটা দিয়ে যোগ করা হচ্ছে। জয় অ্যান্ড সং বলতে আমরা বুঝছি জয়াস সং। ওকে, এরকম যখন আমরা এই দুটো ওয়ার্ডকে কনজাংশন দিয়ে যোগ করে একটা মানে প্রকাশ করছি তাকে আমরা বলছি হেন্ডিয়াডিস। ওকে, এবং এই গ্রুপের 4 নম্বর যে ফিগার অফ স্পিচটা এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইপার ব্যাটন অর ইনভার্সন। হাইপার ব্যাটন অর ইনভার্সন। ইন দিস ফিগার দ্য ইনভার্সন অফ দ্য গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স ফর দ্য সেক অফ এমফ্যাসিস। ইন দিস ফিগার, এই ফিগার অফ স্পিচেতে দ্য ইনভার্সন অফ দ্য গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স ফর দ্য সেক অফ এমফ্যাসিস। আমরা গ্রামাটিক্যাল ওয়ার্ড অর্ডারটার পরিবর্তন দেখছি জোর আনার জন্য, একে আমরা বলছি হাইপার ব্যাটন বা ইনভার্সন। উদাহরণ দেখো, মাই ডেজ অ্যামং দ্য ডেড আর পাস্ট। এই যে গ্রামাটিক্যাল অর্ডারটার পরিবর্তন হচ্ছে এটাকে আমরা বলছি হাইপার ব্যাটন বা ইনভার্সন। গ্রুপেতে ইন্টারোগেশন, এক্সক্লামেশন, অ্যাপোসিওপেসিস, অ্যাসেন্ডেটন, পলিসিন্ডেটন, এই 5টা ফিগার অফ স্পিচ রয়েছে, তবে এগুলোর ব্যবহার হয় না। এগুলো আমি আর করাচ্ছি না, কারণ আজকেই এই ভিডিওটা এখানেই শেষ করব। এবং এরপরে একটা আমি বলেছি যে এখানে একটা গ্রুপহীন গ্রুপ রয়েছে, মাইনর গ্রুপ বলা হয়, যেখানে সাধারণত 4টে ফিগার অফ স্পিচকে আমরা দেখি। যেমন সেখানে রয়েছে প্যারালিপসিস, এপিস্ট্রফি, টিউটোলজি আর অ্যানাফোরা। এবং এই 4টের মধ্যে ব্যবহার, অ্যানাফোরাটার ব্যবহার রয়েছে আমাদের কবিতাতে, মানে বিভিন্ন রকম কবিদের কবিতাতে অ্যানাফোরার বহুল ব্যবহার রয়েছে। আমরা সেটাকে নিয়েই আলোচনা করব। আর বাকি ওই প্যারালিপসিস, এপিস্ট্রফি, টিউটোলজি এগুলো খুব একটা লাগে না, এগুলো নিয়ে আলোচনা করছি না। ঠিক আছে, অ্যানাফোরা কাকে বলে সেটা একবার জেনে নিই। ইট মিনস ক্যারিং ব্যাক। অ্যানাফোরা কথাটা অর্থ হলো ক্যারিং ব্যাক, মানে কোনো কিছুকে যেন বহন করে নিয়ে আসা। এটা কি? খুব সোজা। দিস ফিগার অফ স্পিচ কনসিস্ট ইন দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড অর এ ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ ক্লজেস অর সেন্টেন্সেস। একটা এই ফিগার অফ স্পিচে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ আমরা দেখছি প্রতিটা লাইনের প্রথমে রয়েছে, মানে সেটা রিপিটেশন হচ্ছে, তাকেই আমরা বলি অ্যানাফোরা। তাহলে কোথায় রিপিটেশনটা হবে? রিপিটেশনটা হবে একদম লাইনটার প্রথমে। This figure of speech consists in the repetition of a word or a phrase at the beginning of successive clauses or sentences. ওকে, এটাকে আমরা বলি অ্যানাফোরা। যেমন রিং আউট ওল্ড শেপস অফ ফাউল ডিজিজ। নেক্সট লাইন, রিং আউট দ্য ন্যারোয়িং লাস্ট অফ গোল্ড। এই যে রিং আউট, এই ফ্রেজটাকে আমরা দেখছি সেটা রিপিটেশন হচ্ছে এবং লাইনের প্রথমেই রিপিটেশন হচ্ছে। রিং আউট ওল্ড শেপস অফ ফাউল ডিজিজ। নেক্সট লাইন, রিং আউট দ্য ন্যারোয়িং লাস্ট অফ গোল্ড। ওকে, তাই এইরকম যখন সেন্টেন্সের প্রথমে, মানে সাকসেসিভ সেন্টেন্সের প্রথমেই আমরা দেখছি কোনো ওয়ার্ড বা ফ্রেজের রিপিটেশন হচ্ছে, তাকে আমরা বলছি অ্যানাফোরা। ওকে, এইটাই ইম্পর্ট্যান্ট, আর বাকিগুলোর খুব একটা ইম্পর্ট্যান্ট না। যাই হোক, আরও ফিগার অফ স্পিচ আছে, কিন্তু অলরেডি অনেক কটা ভিডিও ফিগার অফ স্পিচের উপর হয়ে গেল। তাছাড়া আজকে আমি ঠিক করেছি ফিগার অফ স্পিচ শেষ করব। ফিগার অফ স্পিচ শেষ করে দিলাম। এগুলোকে দেখে নিও। এগুলো শুধুমাত্র আমাদের চাকরির পরীক্ষার জন্য, স্কুলের পড়াশুনোর জন্য বা কলেজ লেভেলেই ইম্পর্ট্যান্ট তাই না। এগুলোর সাহিত্য পড়তে গেলে, বিশেষ করে ইংরাজি সাহিত্য পড়তে গেলে এগুলোর বহুল ব্যবহার পাওয়া যায়, এবং এগুলোকে না ঠিকমতো বুঝলে বা জানলে ইংরাজি সাহিত্যের প্রকৃত রসকে পাওয়া যায় না। কারণ এটা তো অলংকার, এই অলংকারগুলোর প্রত্যেকটির যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা যে কোনো সাহিত্যকে এমব্যালিশ করে। ওকে, সেই জন্য এইগুলোকে একটুখানি বুঝে নেওয়া দরকার। ঠিক আছে, ফিগার অফ স্পিচ আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা কালকে সেকেন্ড SLST-তে মানে 11-12 পরীক্ষা দিতে যাচ্ছ, বেস্ট অফ লাক। খুব ভালো পরীক্ষা হবে, চিন্তার কোনো কারণ নেই, প্রশ্ন খুব ভালো হবে। তবে থিমগুলোকে একটু দেখে যেও,
সিম্বলিক রেফারেন্স, মানে 11-12-এতে 9-10-এর তুলনায় একটু আলাদা হবে। সিম্বলিক রেফারেন্স, থিম, এগুলোকে একটুখানি জোর দিও। রেটরিক প্রসোডিটাকে একটু দেখো, আশা করছি তার উপর থেকেও প্রশ্ন থাকবে। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।